এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিবিআই এর বোধোদয় নিম্ন আদালতের সওয়াল এবার হাইকোর্টের। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আমরা দেখলাম যে আরজি করের রায় ঘোষণা করা হলো, সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের পর রাজ্য হাইকোর্টে গেল, এবার সিবিআইও হাইকোর্টে গেল। তারা যে আবেদন করলো সেই আবেদনে ঠিক কি উল্লেখ রয়েছে সিবিআই এর আবেদনে? দেখো, ইতিমধ্যে মামলার নাম্বার পেয়েছে সিবিআই এবং সেই হাইকোর্ট সূত্রে যেটুকু আমরা পাচ্ছি, সিবিআই এর আবেদনপত্রে ছত্রে ছত্রে ওই সেমিনার হল যেখান থেকে কলকাতা পুলিশ দেহ উদ্ধার করেছিল সেটাই প্লেস অফ অকারেন্স, এবং সঞ্জয় রায় এখনো পর্যন্ত একজন দোষী এবং সে দোষী সাব্যস্ত হয়েছে, তার কেন ফাঁসি হবে না, তার মৃত্যুদণ্ড চেয়ে আসা। এবং সিবিআই এবার এক ধাপ এগিয়ে যেটা হাইকোর্টে দাখিল করলো, যে কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্তভার হাতে নিয়েছিল, এখনো পর্যন্ত 225টা স্টেটমেন্ট অর্থাৎ সাক্ষ্য বা বয়ান তারা নিয়েছে, এর বেশিও হতে পারে সংখ্যাটা, এবং সেই প্রত্যেকটা সাক্ষ্য বয়ানের সাজুজ্যপূর্ণ তথ্য বা নথি তাদের হাতে রয়েছে এবং তার ভিত্তিতে এই কথা বলছে। এবং প্রথমেই কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসি চেয়ে, তুমি যেমনটা বললে রাজ্য আগেই চেয়েছে, রাজ্য আগেই হাইকোর্টে এসছে, সিবিআই কিছুটা সময় পরে এলো এবং সিবিআই সেখানে বলছে মৃত্যুদণ্ড সঞ্জয়ের হওয়া উচিত। এবং সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড কেন হওয়া উচিত, কেন বিরলতম ঘটনা বিচারের দেখলেন না, বিচারকের ওই শিয়ালদা আদালতের বিচারকের রায়ে খুঁত রয়েছে। কি খুঁত রয়েছে? প্রথমেই বলা হয়েছে সুপ্রিম কোর্টের বাচন সিং যেটা বলা হয়, যে জাজমেন্টের প্রেক্ষিতে মৃত্যুদণ্ডকে আমৃত্যু কারাদণ্ডে নিয়ে এসছে বিচারক, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে নিম্ন আদালত এবং হাইকোর্ট প্রত্যেককে কিন্তু ফাঁসি বা মৃত্যুদণ্ডের নির্দেশ সুনিশ্চিত করেছিল। সুপ্রিম কোর্ট বিশেষ পরিস্থিতি তৈরি করেছিল, কিন্তু এক্ষেত্রে হাইকোর্ট আসার আগেই বিচারকই বলে দিচ্ছে জঘন্য নৃশংস অপরাধ হয়েছে এবং 1, 2, 3, 4 করে বিচারক তার রায়ে বলছে যেভাবে নিপল স্যাম্পল, যেভাবে ওই চিকিৎসক তরুণী তার ঘটনাস্থলে তার পাশ থেকেই সঞ্জয়ের মাথার চুল পাওয়া গেছে এবং সেই ঘটনাস্থল থেকে তার অন্তর্বাস এবং আরো কিছু পোশাক পাওয়া গেছে, যে পোশাকগুলো এমন একটা পরিস্থিতিতে ছিল, এই জায়গাগুলিতে সঞ্জয় যে ফোর্সফুলি তার ওপর ধর্ষণ করেছে, শুধু তাই নয়, সঞ্জয় ধর্ষণ করেছে এবং সঞ্জয় ধর্ষণ করার পর ঠান্ডা মাথায় মৃত্যু সুনিশ্চিত করার জন্য কার্যত শ্বাসরোধ করে খুন করেছে এই চিকিৎসককে। কাজেই যে সঞ্জয় একজন সিভিক ভলেন্টিয়ার, যে আরজি কর হাসপাতালের রোগী পরিজন, পুলিশ এবং হাসপাতালের প্রশাসন প্রত্যেকের মধ্যে একটা সমন্বয় রাখার কাজ করত এবং যে কার্যত সুরক্ষা দেওয়ার কাজেও নিযুক্ত ছিল পরোক্ষে, অর্থাৎ এই অসহায় চিকিৎসক যে সুরক্ষা পেতে পারত, তাকে যেভাবে ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার করেছে, এটাকে বিরলতম না বলা, এটা বিচারকের কার্যত আইনের ব্যাখ্যায় ভুল হচ্ছে, দেশ জুড়ে তার আলোড়ন পড়বে। এবং আরো একটা বিষয় বলা হয়েছে যে এই ঘটনার পর, আরজি করের এই তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের পর সারা দেশে শুধুমাত্র চিকিৎসকরা আন্দোলনে নামেনি, অন্যরা রাস্তায় নেমেছে। এর প্রভাব কি পড়েছে? জরুরি পরিষেবা, স্বাস্থ্য পরিষেবায় লক্ষাধিক মানুষ হয়রানির শিকার হয়েছেন, যেটা বারবার আমাদের রাজ্যে দেখা গেছে যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবাটাই কার্যত লাটে উঠেছিল। এই জায়গাটাকেও হাইলাইট করেছে। এরপরও যদি সমাজে এই ধরনের দুষ্কর্ম, যে ঠান্ডা মাথায় কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার যথেষ্ট মেধা রয়েছে, কারণ সে মানসিক রোগী নয়, এখনো পর্যন্ত কোনো নথি এখনো পর্যন্ত বিচারে আসেনি, তাহলে তাকে কেন শোধরানোর সুযোগ দেওয়া হবে, সংশোধনের সুযোগ দেওয়া হবে, কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না, কেন বিচারক তিনি রায়ে বলছেন, পর্যবেক্ষণে বলছেন জঘন্য নৃশংস, তাহলে কেন তাকে ফাঁসিতে চড়ানো হবে না? অর্থাৎ রাজ্য যে আপিল করেছিল কার্যত তার অনুরূপ আপিল এবার সিবিআইয়ের আবেদনপত্র, এমনটাই হাইকোর্ট সূত্র থেকে আমরা পাচ্ছি, যা সোমবার দিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আরো চুলচেরা বিশ্লেষণ বা সওয়াল জবাবে উঠে আসবে। বেশ।